থেকে 60%ই বাংলাদেশ থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যাওয়া কমেছে। ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজ বলছে এভাবে চললে 2024 সালে তা নেমে আসবে 10 থেকে 15%। আর এই অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগী বান্ধব হবার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের বেশিরভাগেরই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কারণ হিসেবে বলা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা, নির্ভুল তথ্য ও সময় দিয়ে রোগীকে পর্যবেক্ষণ করা। 1993 সালের প্রতিষ্ঠিত ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজের তথ্য বলছে দেশটির মেডিকেল ট্যুরিজমের 50 থেকে 60% যায় বাংলাদেশ থেকে। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরে এই হার কমে দাঁড়িয়েছে 25 থেকে 40%। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে এই হার নেমে দাঁড়াবে 10 থেকে 15%। কলকাতার অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশ প্রতিনিধির কথাতেও মিলল একই চিত্র। প্রতি মাসে যেখানে 200-র বেশি মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটার দিত হাসপাতালটি, এখন তা নেমে এসেছে 10-এর ঘরে। মেডিকেল ভিসা নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা ভিসা ইনভাইটেশন লেটার আমরা পেশেন্টদেরকে প্রোভাইড করি। এটা আমরা প্রতি মাসে 250 থেকে 300 ইস্যু করতে হতো আমাদেরকে। সেটা এখন মাসে 10টাও হচ্ছে না। বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন রোগী ভারতে গিয়ে চিকিৎসা নেন এবং এর ফলে কি পরিমাণ অর্থ দেশটিতে বাংলাদেশের মানুষ খরচ করছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানালেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। আমাদের ক্ষেত্রে ডাক্তাররা যেহেতু সময় দিচ্ছেন না, সো তার ভার্বাল হিস্ট্রিটা নিতে পারছে না, তার অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন অনেক ডাক্তার করেন না, ফলে দেখা যাচ্ছে যে এখানে গ্যাপ রয়ে গেল। অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা ল্যাবের উপর নির্ভর করছে। এখন আমাদের এখানে গোল্ড স্ট্যান্ডার্ড কোনো ল্যাব নাই, দেশের এই সিস্টেমের উপরে মানুষের আস্থা নাই, সে কারণে যাচ্ছে। তাহলে সেই জায়গাটায় আমাদের যদি আস্থাটা ফিরিয়ে আনতে পারে, তাহলে সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য যেটা হচ্ছে সিস্টেমে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোতে হাত দিতে হবে। এখানে কোয়ালিটি ফিরিয়ে আনতে হবে, এখানে ডায়াগনস্টিক টেস্টের মান ভালো করতে হবে, এখানকার ডাক্তারদের বুঝতে হবে যেটা আমাদের বেশি সময় দিতে হবে, আমরা বেশি রোগী দেখব না, কম রোগী দেখব। আমি চার্জ করি। একই সাথে সরকারি এবং বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা তাগিদ এই অধ্যাপকের। একদিনে ডেভেলপ হবে না আমরা জানি, কিন্তু আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শুরু করতে পারি। গুজব ছড়িয়ে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টে যখন জোর তৎপরতা ভারতের মিডিয়ার, তখন সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যয় এদেশের ধর্মীয় নেতাদের। গুজবে কান্না দিয়ে ধর্মপ্রাণ মানুষকে প্রকৃত তথ্যে নজর দেবার আহ্বান তাদের। বলেন পরিস্থিতি যাই হোক সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকতে হবে সবাইকে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ভারতীয় মিডিয়ায় তখন সব ধর্মের প্রতিনিধিরা বসেন এক ছাদের নিচে। প্রধান উপদেষ্টার সাথে বৃহস্পতিবার বৈঠকে তারা জানান দেন দৃঢ় ঐক্যের। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে এই সংহতি প্রকাশকে জাতীয় তাৎপর্যের দৃষ্টিতে দেখছেন ধর্মীয় নেতারা। তাদের প্রতিজ্ঞা যুগ যুগের সাম্প্রতিক সুসম্পর্ক ধরে রাখতে সবসময় সজাগ থাকার। তাদের কথায় উত্তেজিত হয়ে সেই ক্ষোভটাকে আরও যেন আমরা না বাড়াই, সেটাকে সংযত রেখে তারা যেন কোনোভাবে এইটাকে আরও বাড়িয়ে তুলতে না পারে, একটা গণ্ডগোল সৃষ্টি না হয়, সেভাবে আমাদের পরমতম সহিষ্ণুতা দেখাতে হবে। সবাইকে সবাই সমান মনে করব, সমান চোখে দেখব, এটি আমাদের মুসলমানদের মধ্যে যেমন চর্চা হতে হবে। অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কোনোভাবেই কারোর উস্কানিতে তারা পা না দিয়ে এখানকার আমাদের মধ্যে যে বিশ্বাস আছে সেই বিশ্বাস সাথে আস্থা রাখতে হবে, সেটাকে ধরে রাখতে হবে। ভারতের মিডিয়ার গুজবে গা না ভাসিয়ে প্রতিটি ধর্মপ্রাণ মানুষকে প্রকৃত সত্যে নজর দেওয়ার আহ্বান এই ধর্মীয় নেতাদের। বলেন নিজ নিজ জায়গা থেকে বিশ্ববাসীর কাছে সম্প্রীতির বার্তা তুলে ধরতে হবে। এটাকে কেন্দ্র করে কিন্তু একটা ধর্মীয় সংঘাত, ধর্মীয় সহিংসতা, ধর্মীয় দাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেটা কিন্তু এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি, যে বাংলাদেশের অসম্ভব সহনশীলতার মাধ্যমে তারা এটাকে জায়প্য রেখেছে, এটাকে শান্ত রেখেছে। আমরাও বলতে চাই যে যারা আমার হিন্দু সম্প্রদায়কে নিয়ে খেলছে, যারা এই পিছনে যারা কলকাঠি নাড়ছে, বাংলাদেশ সরকারের উচিত হবে যে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা মনে করেন পরিস্থিতি যাই হোক দেশের স্বার্থে এক থাকতে হবে সবাইকে। পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান ধর্মীয় নেতাদের।
আমরা ঐক্যবদ্ধ আছি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারত ও দেশের কিছু ব্যক্তি অপপ্রচার করছে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ এই মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে বিভেদ তৈরির। মন্তব্য করেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। বাংলাদেশের জনগণই ঠিক করবে দেশ কিভাবে পরিচালিত হবে। দাবি জানান সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, ছড়াচ্ছে মিথ্যা তথ্য। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জীবন গেলেও বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। ইভিনিংয়ে চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। জলবায়ু পরিবর্তনের কষাঘাত সুন্দরবন উপকূলে। 30 বছরে কমেছে 22% ফসলি জমি। লবণাক্ততা বাড়ায় অনাবাদি জমির পরিমাণ, আর এতে বেড়েছে প্রায় 7%। নেই বিকল্প কোনো কর্মসংস্থানের বড় উদ্যোগও। এই অবস্থাতে জীবিকার খোঁজে বিদেশে পাড়ি জমালেও প্রতারিত হয়ে দেশে ফিরেছেন অনেকে। সুন্দরবন উপকূল নিয়ে সম্রাট হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। ছবি তুলেছেন মিজানুর রহমান। প্রাণ প্রকৃতির কোলে উপকূলের গল্প, যেখানে প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের হুমকির সাথে নিত্য বসবাস। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। প্রতি বছর বাড়তে থাকা ঘূর্ণিঝড়, বন্যা আর নদী ভাঙনে জর্জরিত এই জনপদ। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের তথ্য বলছে, লবণাক্ততায় গত 30 বছরে এই এলাকায় ফসলি জমি কমেছে 22%। ফলে কৃষি উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থানের তীব্র সংকটে এখানকার মানুষ, যাদের একটি বড় অংশ কাজের খোঁজে পাড়ি জমাচ্ছেন বিদেশে। তাদেরই একজন শ্যামনগরের হাফিজ ইসলাম। 5.5 লাখ টাকা খরচ করে অবৈধভাবে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে, কিন্তু কাজ না পেয়ে জেল খেটে 8 মাস পর ফিরেছেন শূন্য হাতে। বিদেশে খালাম ধরা খেয়ে এখন বর্তমান দেশে আসলাম। দেশে এসে কাজ কাম আর করবো কি, এই ঘের বাড়ির লোকের ঘের বাড়িতে এখানে মজুরি খাটতে হয়। দেখা যায় সন্ধ্যায় আসতে হয়, সকাল 8টার দিকে যেতে হয়। অনেক সময় 500 টাকা, অনেক সময় 300 টাকা, অনেকদিন 200 টাকায়। ধার দেনা করে সৌদি আরব গিয়েছিলেন একই এলাকার মুজাহিদ। দেশটিতে গিয়ে 3 মাস না যেতেই ফিরেছেন প্রতারিত হয়ে। নির্মাণ শ্রমিকের কাজ করে এখন চালাচ্ছেন সংসার। মানুষের থেকে একটু ভালো থাকার জন্য বিদেশে চলে যায়। সেখানে যে আমাদের মতন গরিব মানুষ আমরা যে টাকা খরচ করে যাই, আমাদের টাকা উঠাতে পারিনি। এখন সে কারণে আমাদের এখানে আবার ফিরে আসা। আর শ্যামনগরের রুবেলের গল্পটাও আলাদা নয়। ডিগ্রি পাশ করে জমি বন্ধক রেখে দালালের হাত ধরে গিয়েছিলেন ব্রুনাই। কথা ছিল ফ্যাক্টরিতে কাজ করে বেতন পাবেন 80,000 টাকা, কিন্তু মেলেনি সেসবের কিছুই। যে কেউ এসে যদি বলে তোমার জন্য ভালো কাজের সুযোগ আছে, তোমার জন্য ভালো চাকরি আছে, আমি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করব। তারপরেই মনে করেন এই দালালেরা এই সুযোগগুলো নিয়ে আমাদেরকে এইভাবে প্রতারিত করতেছে।
ওকাব বলছে সুন্দরবনের বাসিন্দাদের 16 ভাগই জীবিকার জন্য বিদেশ গিয়েছেন। তবুও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে উপকূলীয় অঞ্চলে নেই বিকল্প কর্মসংস্থানের কোনো উদ্যোগ। কেউ যদি মনে করে যে না আমি মাইগ্রেশন করতে চাই না, তাহলে তার জন্য অ্যাডাপ্টেশন কতটা সহজ করা যায়, যে সেখানে যেন সে তার পরিবার সমাজ সব কিছু নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য তার যতগুলো অধিকার আছে, তার জন্য তার যে ধরনের সুযোগ সুবিধাগুলো সেটা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত সুন্দরবন অঞ্চলের জনজীবন। কর্মসংস্থানের অভাবে প্রতি বছর এখান থেকে শত শত তরুণ প্রবাসী পাড়ি জমাচ্ছেন, কিন্তু তাদের বেশিরভাগই সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। সবশেষ শূন্য হাতে দেশে ফিরছেন। সম্রাট হোসেন, চ্যানেল 24, শ্যামনগর, সাতক্ষীরা। দেখছেন চ্যানেল 24। একটা বিরতি নিয়ে ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনি দেখছেন চ্যানেল 24 সকাল 7টার খবর। অবশেষে স্বপ্ন রূপ পেতে যাচ্ছে বাস্তবে। চট্টগ্রামে দ্রুত সময়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে 150 শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউটের। এখন চলছে প্রকল্প এলাকা প্রস্তুতের কাজ। চলতি মাসের মধ্যে নির্মাণ কাজ উদ্বোধনের কথা রয়েছে। কাজ শুরুর পর 2 বছরের মধ্যে ইউনিটটি চালু করবার আশা জানিয়েছেন সংশ্লিষ্টরা, যা হলে গুরুতর দগ্ধদের চিকিৎসা সম্ভব হবে বন্দরনগরীতেই। চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট গত প্রায় 1.5 দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন বাস্তবায়নের অপেক্ষায় 150 শয্যার এই ইউনিট। আনুষ্ঠানিক কাজ শুরুর জন্য নির্ধারিত স্থান ঘিরে পুরোদমে চলছে তোড়জোড়। চলছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের বাসস্থান তৈরির কাজ, সেই সাথে চলছে আনুষঙ্গিক অন্যান্য প্রস্তুতিও। অনেক ওয়েট করার পরে আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি। আমাদের চাইনিজ যে কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে, সেই কোম্পানি অলরেডি চলে আসছে বাংলাদেশে এবং তারা অলমোস্ট প্রায় মোর দ্যান 11 পিপল ইজ রাইট এখন বাংলাদেশে আছেন এবং ওরা এখন তাদের কনস্ট্রাকশন ইয়ার্ডের কাজ শুরু করেছে। বৃহত্তর চট্টগ্রামের প্রায় 4 কোটি মানুষের সরকারি চিকিৎসার প্রধান ভরসা চট্টগ্রাম মেডিকেল। এখানে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট না থাকায় গুরুতর দগ্ধদের ঢাকায় নিতে গিয়ে পথে প্রাণ হারান অনেকে। এমন বাস্তবতায় আশা জাগাচ্ছে নতুন উদ্যোগ। পুরো চট্টগ্রাম বিভাগে 4 কোটি লোকদের যে যদি পোড়া রোগীদের ট্রিটমেন্টে শুধু এখানে পোড়া রোগী নয়, পোড়া রোগীর সাথে যদি প্রেগনেন্ট মহিলা হয়, তারপর হচ্ছে কার্ডিয়াক ডিজিজ থাকে, তারপর হচ্ছে যদি এই লাংয়ের কোনো ডিজিজ থাকে, কমপ্লিকেটেড কোনো যদি বার্নের সাথে থাকে, এগুলো সবগুলো এখানে শুধু বার্নের ডাক্তার না, অন্যান্য স্পেশালিস্টও কিন্তু এখানে থাকবে।
প্রকল্প বাস্তবায়নে চীনের সাথে বাংলাদেশের চুক্তি হয় গত বছরের ৩০ মার্চ। ৬ তলা বিশিষ্ট ভবনে অন্যান্য সুবিধার পাশাপাশি থাকবে ১০ শয্যার আইসিইউ, ২৫ শয্যার এসডিও এবং ৩টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। এখনও পর্যন্ত কাজটা কিন্তু চলমান আছে। এখন তারা গ্রাউন্ড প্রিপেয়ার করতেছে, তাদের অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা করতেছে, তাদের অনেকগুলো কন্টেইনার আমাদের এখানে প্রজেক্ট সাইটে এসে গেছে। এটা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আমরা এটা শুরু করতে পারি। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ৭৬ লাখ টাকা, যার মধ্যে ১৭৯ কোটি টাকা দেবে চীন সরকার। শুরুর পর ২ বছরের মধ্যে চালু হওয়ার কথা বিশেষায়িত এই ইউনিট। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভোলায় বিদ্যুৎ পরিবহন ও বিপণন ব্যবস্থাপনায় ত্রুটির কারণে কাঙ্ক্ষিত বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। শহরাঞ্চলে কিছুটা পাওয়া গেলেও গ্রামাঞ্চলে দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় বিপাকে সাধারণ মানুষগুলো। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং জেলা প্রশাসন। শীতের আগে চাহিদা কমলেও দিনের একটা বড় সময় থাকছে না বিদ্যুৎ। তাতে বিসিক শিল্পনগরের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। ভোলায় এ অবস্থা গেল প্রায় ৬ মাস ধরে। শহরেই যখন এমন, তখন আরো ভয়াবহ গ্রামের পরিস্থিতি। দিনের অর্ধেক সময় থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং আছে। উভয় আমরা জনগণের মাল ডেলিভারি দিতে পারছি না বিদ্যুতের জন্য। হয়তো এরা মাল দিতেছি, বিক্রি করতেছি, বিদ্যুৎ চলে গেছে, এই বসে রাখতে হয়। কারেন্টের উপরেই বিশেষ করে টাকা দেওয়া হয়, কাজ থাকলে আর নাহলে বসে থাকলে আমাদের বেতন পাই না। জানা যায় জেলায় উৎপাদিত বিদ্যুতের ৩ ভাগের ১ ভাগও মিলছে না। চাহিদা আর যোগানের ব্যবধান ঘোচাতে লোডশেডিংয়ে আপাতত সমাধান খুঁজছে কর্তৃপক্ষ। চাহিদা মোতাবেক আমাদের যে ডিমান্ড অনুসারে আমরা লোড পাচ্ছি না, আমাদেরকে ফোর্স লোডশেড এবং এনএলডিসি নির্দেশনা মোতাবেক আমাদেরকে লোডশেড দিতে হচ্ছে। স্থানীয়রা বলছেন বিদ্যুতে এই জনপদের মানুষকে স্বস্তি দিতে প্রয়োজন ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতার জেনারেটরটি চালু করা। কিন্তু এতদিনেও নেওয়া হয়নি সে উদ্যোগ, যদিও আশার বাণী শুনিয়েছে জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগ। এগুলো তো প্রসেস হয়, আপনারা জানেন, আসবে মেশিন, তারপরে বসাবো। আমরা আশা করছি 1 বছরের মধ্যে এটা হবে। এর আগে আমরা ইন্টারিম পিরিয়ডে কিছু করা যায় কিনা সেটা আমরা ঢাকায় গিয়ে আমরা এগুলো বিবেচনা করার চেষ্টা করব। আমি আসার পরে আমরা লিখেছি, কথা বলেছি, ইতিমধ্যেই ভোলায় পৌঁছে গেছে, সেটির কাজ চলতেছে। এই মাসের শেষ নাগাদ আমরা আশা করছি বিদ্যুতের সংকট আরও সমাধান হয়ে যাবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পুরনো সঞ্চালন লাইন সংস্কার, মানসম্মত ট্রান্সফরমার ব্যবহার এবং ছোট ছোট ফিডার তৈরি সহ বিদ্যুৎ বিতরণে আরও যত্নশীল হওয়ার দাবি ভোলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বরিশালে মুলাদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর ফরহাদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে 3 হুইলারে করে যাচ্ছিলেন ডক্টর ফরহাদ হোসেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে হুইলারটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। এদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় নিহত হয়েছেন আরও 12 জন। দেখছেন চ্যানেল 24, নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন।